জননেত্রী শেখ হাসিনা যখন ডিক্লেয়ার করেছেন তিনি আসতেছেন বা আসবেন, এরকম একটা সাক্ষাৎকার দিয়েছেন, এর কারণে এদের মাথায় পোকা ধরে গেছে। দেখবেন যে কিছু কিছু ওই যে ভেড়া তো চিনেন, ভেড়া আর কি, গড্ডালিকা, তো যখন বৃষ্টির পানি ওদের মাথায় পড়ে তখন কিছু পোকা হয়ে যায়, কোনো 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 ভেড়া তখন পাগল হয়ে যায়, গুতাগুতি শুরু করে দেয়। তো এরকম এরা গুতাগুতি শুরু করে দিয়েছে, কারণ এরা তো উন্মাদ হয়ে গেছে। এরা আসছিল, এরা হলো সব কেসকি বান্দির পোলা হয়ে গেছে, সুলতান খা। এখন যদি শেখ হাসিনা চলে আসে তাহলে এদের তো অস্তিত্ব থাকবে না, আবার তো তাদের কেসকি বান্দির পোলা হিসেবেই তাদের ট্রিট করবে এই দেশের জনগণ। এমনকি এরপরে কেসকি বান্দির পোলা হিসেবে জনগণ এদের দাম দেবে না, মূল্যায়ন করবে না হয়তো। এই ভয়ে তারা চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি, হুড়াহুড়ি, মারামারি, কাটাকাটি শুরু করে দিবে নিজেদের মধ্যে। এমন হইতে পারে হাদির মতো একে একটা পলিসি করে সাইজ যেমন করা হয়েছিল, তারপরে হাদির পরিণতি দেখলাম পাটোয়ারি এরকম একটা কিছু বানিয়ে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে যেগুলো তাদের সব নাটক, তাদের ড্রামা। বাংলাদেশের মানুষের এখনকার নতুন করে বলতে হবে না, না আওয়ামী লীগকে বলতে হবে, না বুদ্ধিজীবীদের বলতে হবে। জনগণ এখন সচেতন, আর বুদ্ধিজীবীরা তো বলেই না, তাদের বলার প্রয়োজনীয়তাই মনে করে না। এই দেশের বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, সাংস্কৃতিক শিল্পী, তাদের অনুভূতি কেবলমাত্র তখনই জাগনা থাকে যখন এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। এখন তো কোনো বাম, আপনি কি জানেন যে একটা বামপন্থী যায় না সেই বাসায় সান্ত্বনা দিতে, কিন্তু এতক্ষণ যদি এটা আওয়ামী লীগ সরকার আমলায় করতো তাহলে শাহবাগে হয়তো আমিও থাকতাম, ঠিক আছে, আমি হয়তো শাহবাগে সেখানে ব্যানারটা বানায় আনতাম নীলগা থেকে, চিৎকার চেঁচামেচি শুরু করতাম, বা আরো অন্যরা করতো। কেউ কেউ তো এর জন্য একেবারে এই মুহূর্তে যদি যে ঘটনাটা ঘটেছে এটা যদি আওয়ামী লীগের আমল হতো, শাহবাগে দেখতেন কেউ কেউ তো নরেন্দ্র মোদীকেও গালিগালাজ করতো। অনেকে হয়তো ভাববেন যে এটা আমি বানিয়ে বললাম, জি না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আমরা অনেক মানববন্ধন করেছি আওয়ামী লীগের আমলে, যেখানে শিশু নির্যাতন বা বলৎকারের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গেছি বামপন্থীদের দেখতাম নরেন্দ্র মোদীকেও গালাগালি শুরু করতো। তো আওয়ামী লীগ থাকলে তাহলে কি হইতো তো বুঝতেই পার। কিন্তু এখন কাউকে আপনি খুঁজে পাবেন না, কোনো শিল্পী, অভিনেত্রী, কারো আসমানও কাঁপে না, জমিনও আর কাঁপে না। 7 বছরের শিশুকে ধর্ষণ করে তাকে কেটে পিস পিস করে রেখে যায়, এই খবর পাওয়ার পর কারো আসমান জমিন কাঁপে না, কারণ এখন $50,000 অ্যাকাউন্টে যায় নাই, বা $5 লাখ অ্যাকাউন্টে যায় নাই। আবার আজকাল এটাও বলা যায় না, অনেকে রাগ করে, এখানে নাকি স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছিল। তো স্বতঃস্ফূর্ত বিপ্লব হইলে, জুলাই সন্ত্রাস যদি স্বতঃস্ফূর্ত বিপ্লব হইতো, তাহলে 3 মাস না যেতেই এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয় কেন? তিনি তো প্রধানমন্ত্রীর চেয়ে তো বড় মন্ত্রী। এখন বাংলাদেশে কোন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হাতে নাই? এই দেশের আইনমন্ত্রী বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা, স্বাস্থ্যমন্ত্রী বলে আইন নিয়ে কথা, মানে বুঝে উঠতে পারি না। বুঝতে পারছেন? আপনি তো একজন ডিপ্লোম্যাট, আপনি এটা ভালো বলতে পারবেন যে এই দেশে কে যে কোন মন্ত্রী আমরা এখনো বুঝতেই পারতেছি না। আর তারেক রহমান প্রধানমন্ত্রী নাকি তিনি বাংলাদেশের ম্যানেজার, কিছুই বুঝি না আমরা। মনে হয় এই মন্ত্রীরা তারা ম্যানেজার রাখছে, এরকম মনে হয়। তার কথাবার্তা দেখলে দেখবেন যে কথা বলতেছে, কোনো প্রটোকল নাই, কিছু নাই, আমি বুঝতে পারতেছি না। অবশ্য তিনি মুখ বন্ধ রাখাই ভালো, কারণ মুখ খুললেই তো আবার কি থেকে কি রেখে কি বলে ফেলেন নিজেই জানেন না, তো বিএনপির আরো সমস্যা হয়ে যায়। তো 3 মাসের ভিতরেই যে সরকারকে মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয়, আপনি বুঝতে পারতেছেন সেই দেশটা কোন দিকে চলে গেছে। আর আমার ভাবির পোলারা তো ভয় পাইতেছে এই কারণে যে তারা তারা যেভাবে খাওয়া পড়া শিখে গেছে, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, সেইখান থেকে তারা এখন 5 স্টার তারকা হোটেলে গিয়ে তারা হাঁসের মাংস খায়। এই দিন তো তাদের চলে যাবে, এই জন্য ভয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আরেক ভাবির পোলাকে সরকারি চাকরিতে, আগে শুনতাম যে আরেক ভাবির পোলার লাম্পট্য করে, ভাবির পোলার বাপে মানে আমার ভাই, মানে আমরা শুনতাম যে বাপে, মামা, খালুরা যদি মন্ত্রী হয় তাহলে পোলা, মেয়ে, ভাগ্নে, ভাগ্নিরা, ভাতিজারা আপনার বিগড়ে যায়। এই দেশে কিন্তু উল্টা। আমার এক ভাবির পোলার বাপের কথা তো শুনতেন, তার পোলা যখন উপদেষ্টা হয়েছিল তখন তিনি স্কুল শিক্ষিকাকে তিনি হেনস্থা করতেন, তিনি তাকে যৌন হেনস্থা করতেন। এই হলো বাংলাদেশের অবস্থা। আজকে যে অবস্থা চলতেছে এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। আমার ভাবির পোলার শাদী বিয়ের, একদিকে মৌলবীরে বিয়ের ধুম বাজাইছে, কেউ 2 বিয়ে করে, 3 বিয়ে করে, কত যে হাঙ্গা করে। আমাদের এলাকায় প্রথম বিয়ের পরে বলে এটা হাঙ্গা বলে, হাঙ্গা করার ধুম লেগেছে। এখন গান গাইতে হবে, আমরা একটা গান গাইতাম না, কিসের যেন ধুম লেগেছে। এই যে আসিফ সার কি শিখে গেল, বলে গেছে যে দ্বিতীয় বিবাহ করতে আর বইয়ের অনুমতি লাগবে না। আসলে তো হাঙ্গা করতে আর অনুমতি লাগবে না, এমনি না শুনে কানাই দিয়েছে ঢোলের বাড়ি। মৌলবীরা হাঙ্গার উপর হাঙ্গা করতেছে, হাঙ্গার উপর হাঙ্গা। আবার সেগুলো করার পর আবার বলে এগুলো নাকি বিশাল বীরত্বের কাজ। মানে কবে না জানি তারা বলে চুরি, চামারি, ডাকাতি, তারপর আপনার মাদক ব্যাপারী হওয়া, বলৎকার করা, এগুলো বীরত্বের কাজ, এগুলো তারা না ঘোষণা দেয়। তো আপনি যেটা বলেছেন, আমার ভাবির পোলারা ভয়ে আছে। সকালবেলা আন্ডা খাইছে, আন্ডার ঢেল খাইছে, আবার শুনলাম সন্ধ্যাবেলায় তাকে আবার তার বিএনপি, তার সহকর্মী যারা আছে,
তাদের দৌড়ানি শেখাইতেছে, এটা শুনতেছি। তার উপরে শুরু হয়ে গেছে। সে ভেবেছিল যে আমাকে তো বিএনপি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যা ইচ্ছা তাই বলার, কিন্তু সবকিছুর একটা লিমিট আছে, লিমিটেশন আছে, সময় আছে। তো আমার মনে হয় এখন তারা যে কোনো সময় তিনি হাদি হয়ে যেতে পারেন। আমরা সেই দিনের অপেক্ষা করব কি করব না, যেটা আপা বললেন, আমরা ওটা চাই না। হ্যাঁ, আমিও আপার সাথে একমত, আমি ওটা চাই না। আমি চাই জনগণ তাকে ঝোলাক, সেই দিনের অপেক্ষা আমি বসে আছি। জি, ধন্যবাদ। একদম। এই যে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি কেন সবসময় নাকি এনসিপি লক্ষ্য নির্ধারণ করছে যে আগে হাদি ছিল, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে সব জায়গায় আমরা ইয়ে করবো, আর তাতেই সব জায়গায় কেরিকেসাল তৈরি হবে, এইরকম কোনো প্ল্যান থেকে এইরকম কিনা? এবং বিএনপির সরকারকে দেখলাম আবার ওই যে কি মঞ্চ আছে, কি মঞ্চ জানি ওটা বলে, হাদি মঞ্চ না কি একটা মঞ্চ আছে, এ মঞ্চের নেতা আবার বলছে যে যারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা চালাইছে তাদেরকে দিল্লি পাঠিয়ে দিবে। তো দিল্লি তো এখন তারা রেগুলার যাতায়াত করতেছে, বিষয়টা কি বুঝতেছি না। দিল্লি আপনি কি ছাত্র দলের নাসিরউদ্দিন নাসিরের ফেসবুক পোস্টটা দেখেছেন? সাধারণ সম্পাদক, ওইটাই আসবো, দেখেছি ওইটা আমি, আপনি বলেন, অসুবিধা নেই। ওখানে আমি কি পড়বো? অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উস্কে দেওয়া ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা আমাদের কথা না, ছাত্র দলের সাধারণ সম্পাদকের কথা। ওকে, আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে, কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে। অস্ত্রধারী এই দুজন শিবিরের সন্ত্রাসী, তাদের পরিচয় নিচে দেওয়া হলো। ওকে, নিচে পরিচয় দিয়েছে সিয়ামউদ্দিন তুর্য এবং আশিক, এবং ইয়ে করে দিয়েছে, আইডেন্টিফাই করে দিয়েছে। আর অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইল। এই হচ্ছে ছাত্র দলের। আমার কাছে আসলে ওইটাই মনে হচ্ছে যে হতে পারে যেটা বিএনপি জামাতের একদম তাদের দুজনের মিলিত হবে ইকো হচ্ছে। বিপুল ভাই বলেন। হতে পারে, কারণ শুধুমাত্র ধর্ষণ না, আপনি দেখছেন যে দেশের একদম একটা হিজিগিজি অবস্থা। আমরা একটা তারেক রহমানের একটা বক্তব্য শুনছিলাম, সেটা হচ্ছে ভূমিকম্প নিয়ে। উনি বলছেন যে খাল খননের ফলে ভূমিকম্প রোধ হবে। এটা উনি যেভাবে আসলে ইনডিরেক্টলি উনি রিলেশনটা করতে চাচ্ছেন, রিলেট করতে চাচ্ছেন যে খাল খনন না হলে কি হয়, আমরা যে পানিটা তুলে নিই নিচ থেকে, সেই পানি একটা বুঝতে হবে যে আমাদের যে ভূমিকম্পটা হয় সেটা প্লেটটা কত নিচে থাকে আর পানির স্তরটা কোথায় থাকে। উনি বোধহয় এই পর্যন্ত যান নাই যে স্তরটা থাকে, পানির স্তরটা যেখানে থাকে এবং ভূমিকম্পের যে প্লেট গুলা থাকে সেটা আরো নিচে থাকে, রাইট? এবং কি কারণে আমাদের দেশে ভূমিকম্প হয়। সো উনি বলে বসলেন একটা কিছু, যে খুব মজার মজার কথা বলছেন। এবং আমি বলি, কালো বলছিলাম যে আমার যে ছেলে, ছোট ছেলে, যদি তারেক রহমান তার সঙ্গে 5 মিনিট তর্ক করতে পারে, অনলি 5 মিনিটস, আমি চ্যালেঞ্জ, জীবনের রাজনীতির নাম নিব না মুখে, যে কোনো বিষয় নিয়ে, রাষ্ট্র পরিচালনা নিয়ে, যে কোনো কিছু। তো ওনার হচ্ছে জ্ঞানের পর্যায় হচ্ছে এরকম। আমাদের দেশে যে বাচ্চাটা 5-এ পড়ে, সে জানে বাংলাদেশের কোন জেলায় কি অবস্থা হয়, কি উৎপাদন হয়, উনি জানেন না। আমার পিএসসি যে পাশ করে সে জানে, উনি জানেন না। তো তারপর আপনি দেখেন যে এই যে ধর্ষণ কিন্তু একটা না, হচ্ছে হচ্ছে হচ্ছে। আর একটা বিষয় আপনাদের মনে আছে যে একটা ধর্ষণ হয়েছিল, এটা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন সময়, আমি নামটা বলছি, খুবই বাজেভাবে উত্তরাঞ্চলে, এবং তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল। এই যে তার নাম হচ্ছে সাইফুল। 2016 সালে পূজা নামের একটি শিশুকে একদম কেটে টেটে খুব বিশ্রী ভাবে, তাকে কিন্তু এই ফেব্রুয়ারিতে জামিনে মুক্ত করা হয়েছে। জি জি জি, আমরা জামিন হয়েছে, ভয়াবহ। ভাবতে পারেন, আপনি সমস্ত সন্ত্রাসীদের বের করে দিয়েছেন, আপনি ধর্ষকদের পর্যন্ত বের করে দিয়েছেন। যার যাবজ্জীবন কারাদণ্ড হলো, তার 10 বছরের মাথায় তার কি করে আপনি তাকে মুক্ত দিলেন কিভাবে? আপনি দেখেন এই একটা ইস্যু দেখেন। এবং এই যে ধর্ষণগুলা শুধু স্বাভাবিক না, আবার কেটে কেটে মেরে ফেলছে। মাথা পাওয়া যাচ্ছে এক জায়গায়, এই যে বিভৎসতা, বডি পাওয়া যাচ্ছে এক জায়গায়। এবং এই বিভৎসতা 5ই আগস্টের পরে শুরু। আমাদের 5ই আগস্টের আগে একটা ঘটনা যদি এরকম ঘটতো, ওইটা কিন্তু চলতো 3 মাস, 4 মাস, 5 মাস, রাইট?
এবং সবার ফেসবুকে বাকি সময় কি দেখতেন? ফুল, ফল, লতা পাতা, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আপনি এরকম কোনো পোস্ট দেখেন? না। ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বান্ধবীরা মজা করছে, বন্ধুরা মজা করছে, ফানি ফানি পোস্ট, এটা ওটা কিচ্ছু নাই কিন্তু এখন। গানের এখন পোস্ট গুলো দেখেন, গানের পোস্ট গুলো দেখেন, আগে প্রচুর গানের পেজ ছিল, গানের সুন্দর সুন্দর কোটেশনের পেজ ছিল, কোথায় হারিয়ে গেছে সেগুলো নাই কিন্তু। কারণ হচ্ছে মানুষের ভেতরে স্বস্তিটা নাই, মানুষের ভেতরে শান্তিটা নাই। মানুষ কখন কিভাবে এটা করবে? এই যে যে ইয়ের বাচ্চার বাবাটা যে বললো যে আমার মেয়ের এটা তো কোনো বিচার হবে না, 15 দিন পরে নতুন একটা ঘটনা ঘটবে এবং এটার ধামাল চাপা পড়ে যাবে। আপনি শুধু দেখেন 5ই আগস্ট থেকে এই পর্যন্ত যদি শুধু ধর্ষণের ঘটনাগুলো দেখেন, আপনি আপনি কোনটা রেখে কোনটার কথা বলবেন? কোনটা রেখে আপনি কোনটার কথা বলবেন? প্রতিটা ধর্ষণ তো খুব আরামদায়ক কোনো বিষয় নয়, একই প্রক্রিয়ার ভিতর দিয়ে, নানা ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়েছে। আমরা শুধুমাত্র পার্থক্য করছি কোনটা বিভৎসতা বেশি ছিল, কোনটা কম ছিল। আপনি যদি হামের ঘটনাগুলো দেখেন, এখন কিন্তু আমরা সংখ্যা বলছি, কত সংখ্যা? আচ্ছা 1000 না 2000 জন মারা গেছে। 2000টা শিশুর, প্রতিটা শিশুর পেছনে এক একটা স্টোরি আছে, এক একজন মানুষ, ছোট ছোট বাবু, তাদের সামনে লম্বা সময় পড়েছিল, প্রত্যেকটা স্টোরি আছে। সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য যদি আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, না হলে এটাকে ডিম মেরেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারলে কি না মরলে কি? হু ইজ হি? প্রথমে কত ছাত্র ফেডারেশন, তারপর দেখলাম ওই যে এবি পার্টি, এখন হচ্ছে নাপা পার্টি। এই তো, সে কি নাপা পার্টি বা এখানে কি এবি পার্টি বা কি ছাত্র ফেডারেশনই বা কি? সে কে? বিতর্কিত যে হাদি কে? হাদিকে আপনার যে তৈরি করেছে, হাদিটা কে আসলে? নোংরা কথা বলে একটা ছেলে, এর বাইরে তো একটা নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া একটা ছেলে, সেটাকে আপনি বানাচ্ছেন সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য। এবং আপনি লক্ষ্য করবেন বিপুল ভাই, এরকম অশুদ্ধ করে বা খুব গালাগাল করে যে কথাগুলো বলা হচ্ছে সেটা ভিউ বেশি হয়, কিন্তু সেগুলো ভাইরাল হয়। যত বেশি আপনি গালাগাল করবেন, মানে আমাদের মস্তিষ্কের পচনটা এই 5ই আগস্টের পরে কোন পর্যায়ে যে পৌঁছেছে। এটা শুরু করেছে পিনাকি রিয়াজরা, তাদের মানে মানুষের টেস্টই চেঞ্জ হয়ে গেছে। এবং যার ফলে আমি একটা কথা বলি ফরিদ ভাই, যেমন দেখেন, যদি এই যে যে ভাষায় গালাগাল করছে, এটা কিন্তু সয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সয়ে যাচ্ছে। মানে আমরা তো একসময় শুনলে আমাদের কেমন লাগতো, রাইট? এবং এই যে খুনগুলো কিন্তু সয়ে যাচ্ছে, দেখেছেন? খুনগুলো কিন্তু সয়ে যাচ্ছে, এই যে মৃত্যুগুলো আমাদের সয়ে যাচ্ছে, ধর্ষণটা আমাদের সয়ে গেছে। কি পরিমাণ ধর্ষণ হয়েছে, সয়ে যাচ্ছে। কিন্তু সেই সবকিছুর পেছনে ইউনুস দায়ী, তারেক দায়ী। ইউনুস তারেকের বাইরে কেউ না। সঙ্গে থাকুন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনায় নাসির যে স্ট্যাটাস দিলেন, তাতে আপনার কি মনে হলো যে এই ইয়েটা কি, এই 1 মিনিট আমি একটু এই যে কি মনে হলো যে এটা কি আসলে এক ধরনের ইয়ে নাকি, লোক দেখানো কিনা এই ইয়েটা, নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনায় নাসিরউদ্দিন ইয়েটা? আমার মনে হয় এটা তাদের ড্রামাই, দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ইকো হচ্ছে। ইকো চলে যাবে আপনি। আচ্ছা, আমার মনে হয় এটা তাদের ড্রামাই। আপনি খেয়াল করেছেন কি, ওই যে আপা যেটা বললেন যে একজন নারী যে শিবিরের যৌনদাসী বলা হয়, যাদের মাসনা টাসনা নাকি কি যেন বলে শিবিরের ভাষায়, সে কি বললো যে 72 সংবিধানের কারণে নাকি শিশু ধর্ষণ। চিন্তা করে দেখেন। আর আপনার চ্যানেল সব বিভিন্ন জায়গায় আমি বলেছিলাম, এবং এটা আগেও বলেছি, এমনকি আমার একটু অ্যাড করি ফরিদ ভাই। তার মানে হচ্ছে যেহেতু 10টা 15টা বিয়ে করতে হলে তো আর প্রয়োজন, আপনি তো বিয়েই করতে পারছেন, রাইট? 10টা 12টা 13টা 15টা 20টা 30টা 35টা, সমস্যা নাই তো, সমস্যা নাই। দর্শন করতে দরকার হবে কেন? তো আপনার দেখেন, আবার দেখবেন কেউ কেউ আলু পোড়া খাইতে চায়, বলে 72 সংবিধান আছে বলে ধর্ষণ হয়, তাহলে কি চাই? শরিয়া আইন চাই। কিন্তু যারা শরিয়া আইন চায় তাদের ওইখানে আরো নিষ্পাপ শিশুরা, এর চাইতে ভয়াবহ মাদ্রাসাগুলোতে বলৎকারের মহামারী লেগে আছে। এগুলো আমাদের দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ বলতে ভয় পায়, কারণ তাদের কারো রাজনীতি করতে হবে, এমপিগিরি করতে হবে, ভোট পাইতে হবে, বুদ্ধিজীবীদের কলাম পত্রিকায় ছাপতে হবে, টিভিতে ডাকতে হবে, কোন সময় আবার বাদ দিয়ে দিবে, হামলা হবে, তাই এগুলো বলে না। কিন্তু তাদের আগে বলা উচিত ছিল। যাই হোক, আরেকটা দেখেন, আরেক বদমাইশ, কি যেন চাকমার নাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে কি বলছে শুনেছেন তো?
বলছে এটা নাকি ভারতে করাইতেছে, বাংলাদেশে যে শিশু ধর্ষণ হচ্ছে এগুলো করায়। মানে এই জন্যই আমি তখন আওয়ামী লীগ ক্ষমতা, আমি এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অবাক, আপনি বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারার বেদনা আমার 3 বছর আগেও ছিল, প্রচন্ড বেদনা ছিল, বিশেষ করে জুলাই সন্ত্রাসের আগের দিন পর্যন্ত এত বেদনা ছিল আমার। পৃথিবীতে কোনো দুঃখ নেই, আমি সে কোনো দুঃখ নষ্ট করে ফেলছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ইজ্জত সম্মান শেষ। জি জি জি। তো এই আমার একটাই দুঃখ ছিল, হায় হায় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, এই বেদনা। কিন্তু বিশ্বাস করেন 2000 যেই দিন তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমার দুঃখ ওই দিন শেষ হয়ে গেছে। আর এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার পরে মনে হয় যে খুব ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, কেন এরকম গবেট হইতাম। আর আগে মনে হইতো হায় হায় ডক্টরেট ডিগ্রিটা কেন নিলাম না, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কত আফসোস, আহা। কিন্তু এখন ডক্টরেটদের বক্তব্য শুনে মনে হয় খুব ভালো করেছি ডক্টরেট ডিগ্রি নেই নাই, নিলে তাদের মতোই চান্স আমি করতাম। খুব ভালো, আমার জীবনে 2টা দুঃখ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, ডক্টরেট ডিগ্রি নিতে পারি নাই, বা ওই দিকে যাইতে পারি নাই। যাই হোক, এই দুঃখ আমার শেষ। দেখেন এই আমি 3 বছর আগেই বলেছিলাম যে এই বাংলাদেশে যে কোনো সমস্যা হোক, যখন আপনি সমাধান করতে না পারবেন জাস্ট বলে দেবেন এর জন্য ভারত দায়ী। চিন্তা করে দেখেন, একটা ধর্ষণ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেছে যে এর জন্য ভারতের দায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলতেছে 72-এর সংবিধান দায়ী। কত বড় নির্বোধ! এবং এটা কিন্তু নির্বোধ না, কিন্তু আমি একটু ভুল বললাম, এরা হচ্ছে আমাদের জামালপুরে পাগলা, ডিমের হালি 3টায় বেচবে 5টায় না। মানে যাতে মাতাল তালে ঠিক, তারা কিন্তু বলে নাই যে যে এই দেশে মৌলবি করে ওয়াজের জন্য এটা ঘটেছে, ওইটা বলবে না। ওই যে যাতে মাতাল তালে ঠিক ওইটা বলবে না। এরা বলবে না যে বাংলাদেশে এই আর যে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সে কিন্তু একটা খুনের আসামি ছিল, সে 12 বছর জেল খেটেছে, এই জেল খাটার আসামি 5 তারিখের পরে মুক্তি পেয়েছে। কল্পনা করতে পারেন যে এই সমস্ত ওই যে একজন নায়িকা কি রাশনা রাশমি এরকম একটা কিছু নাম, এই নামটা আমি জেনেছি কোন ওই যে ওয়াচ করে কোন একজনের ফটকা, আমির হারামজাদা। হ্যাঁ একটা ফটকা। এরপরে আমি সার্চ করলাম যে এই রাশনা কে, দেখি ওই নামটা কি ভুলে গিয়েছি আমি এই মুহূর্তে। পরে দেখলাম যে মানে আমরা নামও জানি না, নামও কখনো শুনি না, সে বর্ণনা দিচ্ছে। হ্যাঁ হুজুররা জানে, হুজুররা সব জানে। শুনেন আজকালকার যে হুজুর, এরা তো মূলত দেখেন, আর এরা কত বড় মিথ্যাবাদী। সারা জীবন বলে আসলো যে সে আওয়ামী লীগের আমলে বলেছিল যে যদি শেখ হাসিনা কেউ বিরোধিতা করে উন্নয়নের তাহলে সে জাহান্নামে যাবে। আবার এও বলেছিল তার বাপ দাদা 14 গোষ্ঠী 2 কোলে, মামা দাদা নানা খালু মামা সব আওয়ামী লীগ করে, এখন সে জামাতের এমপি। আর কি সুন্দর এখন বলে না 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 আমরা তো কোনোদিন এই যে নাম লিখেছে একজন রাশমিকা হামজা, ও হামজা বলে ওই পটকাটার নাম। হ্যাঁ জি জি জি, ওই আমির হারামজাদা যে এখন আবার এমপি। এগুলো লোক আমাদের দেশের এমপি সংসদে যায়, আর আপনি যেটা দেখলেন চেষ্টা করতেছে তারা বিভিন্ন রকম স্যাবোটাজ ঘটিয়ে, বিভিন্ন রকম নাটক ঘটিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার, কিন্তু তারা সফল হবে না। বাংলাদেশের মানুষ এতটুকুই সচেতন হয়ে গেছে যে আদালতে কিন্তু আসামিদিকে গুলি করে মেরে ফেলেছে, আপনারা তো দেখতে পারেন। এবং দেখেন এটা মিডিয়াতে আসে না, মিডিয়াতে এটা আসতে দিচ্ছে না। আমরা ফেসবুকের কল্যাণে জেনেছি, ইউটিউবের কল্যাণে জেনেছি, মেইন মিডিয়া মেইন স্ট্রিমে আসতে দিতেছে না সরকার। ঠিক যেমন হামের টিকার খবর, হামে কত শিশু মৃত্যু বা কখন কি হচ্ছে এগুলো খবর আনতে দিচ্ছে না। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বসে নেই, তাদের কিন্তু চোখ খোলা। আপনি হয়তো কিছুদিনের জন্য বোকা বানিয়েছেন বা 1 বছর 2 বছরের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, সব সময় কিন্তু বোকা বানিয়ে রাখতে। কেবল তো আন্ডা ছুড়েছে পাবলিক, কিন্তু ডান্ডা এখন হাতে নেয় নাই, কেবল তো আন্ডা দিয়ে শুরু। কিছুদিন পরে পাবলিক ডান্ডা নিয়ে নামবে, কে আসবে না তারা দেখবে না। ধন্যবাদ। সঙ্গে থাকুন। আমি আসলে ওই যে আমি ভাবছি আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ ধরে দেখে আমি জাস্ট টেক্সট করবো, এর মধ্যে কি আপনার টেক্সট চলে আসছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোল্লা হক, শিক্ষক গবেষক ও বিশ্লেষক। আপনাকে স্বাগতম বিপ্লব অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম জনরুষে নাসির পাটোয়ারি কিসের লক্ষণ। যে জনরুষ তারা তৈরি করেছিল মানে কৃত্রিমভাবে মানুষকে উস্কে দিয়ে, মানুষকে ভুল তথ্য দিয়ে ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করে যেভাবে তারা মব তৈরি করেছিল। এখানে এক পাগল লিখছে
লিখছেন, কিছু বলতে গেলে আপনাদের মন খারাপ হবে। আমরা মন সব সময় খারাপ রে ভাই, দেশের জন্য মন খারাপ। রাজাকারদের বাচ্চাদের জন্য তো আমরা পারতেছি না, পাখি বীজের যন্ত্রণায় পারতেছি না। এক পাখি বীজ লিখছেন, আওয়ামী লীগ দেউলিয়ার কোন পর্যায়ে আছে, নাসির উদ্দিনকে নিয়ে কথা বলেন। তো আমরা নাসির উদ্দিনকে নিয়ে কথা বলতেছি কারণ নাসির উদ্দিন এবং আপনাদের পাখি বীজরা বাংলাদেশটাকে ধ্বংস করেছিল। আর ধ্বংস করে পুরো বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে বলে আমার ভাবির পোলা পাটোয়ারিদের নিয়ে আমাদের কথা বলতে হয়, কথা বলতে হবে। এই এদের সম্পর্কে মানুষকে জানাতে হবে, এরা মানুষকে যেভাবে বিভ্রান্ত করেছিল। যাই হোক, আমি এই কমেন্ট পড়লাম, ওনার নাম পড়লাম না, ওনার লজ্জা শরম একটু কম আর কি। লাজ লজ্জা বলতে টোটালি নাই, কারণ উনি পাখি বীজ বললে আবার উনি মন খারাপ করেন। আমি ওনাকে কিছু বলি না, মাঝে মাঝে এসে গালিগালাজ করেন, সেটাও আমি মাঝে মাঝে বলি, সবসময় বলি না। আজকে বললাম যে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই সবাই ভয়ে আছে, এটাই হলো সমস্যা। যাক, আমার বক্তব্য আওয়ামী লীগ নিয়ে না, আমার বক্তব্য যে নাসির উদ্দিন পাটোয়ারিরা যে 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে থেকে, জুলাই আগস্টেই 5 তারিখের পর থেকে যে তাণ্ডব বাংলাদেশে শুরু করলো, সেই তাণ্ডবের শিকার প্রতিটা মানুষ, নিরীহ মানুষ। এখনও গতকালকের পত্রিকায় রিপোর্ট হচ্ছে 7 দিনে 17 লাশ নদী থেকে উত্তোলন, গাছে বাঁধা লাশ, বিলে লাশ, ঝিলে লাশ, কচুরিপানায় লাশ, নদী খাল বিল সব জায়গায় লাশ। এদেশে কোনো কিছু নাই এই নাসির উদ্দিন পাটোয়ারিদের জন্য, সার্জিস, নাহিদ, কি নাম, হাসনাত, এদের জন্য। তো এই জনরোষ তাদের বিরুদ্ধে কেন? তারা এত জনপ্রিয়, তাদের কথায় বাংলাদেশ উঠে আর বসে। এই আপনি আমি আমরা 4 জন তাদের কথায় উঠে আর বসি, যে তাদের বিরুদ্ধে এত জনরোষ কেন? ডক্টর মোল্লা হক। মোল্লা ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বিপুল ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে এই প্রশ্নটা করেছিলাম, এই জনরোষ তাদের বিরুদ্ধে কেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। আসলে জনরোষ কেন আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মানুষ এখন ফিল করছে যে তারা বিট্রেড হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে। যে যারা মানুষকে দ্বিতীয় স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে, যারা মানুষকে, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, যারা জাতিসংঘের সংগঠন UNHCR কে দিয়ে 1400 মানুষ মারা গেছে বলে একটা ডকুমেন্ট প্রিপেয়ার করেছে, যেই ডকুমেন্টের বলে বলিয়ান হয়ে আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইউনুসকে সহায়তা করেছে, সাপোর্ট দিয়েছে। যে UNHCR কে আমরা জিজ্ঞেস করেছিলাম 1400 লোক মারা গেছে, আপনারা প্রমাণ দেন। তারা বলে আমরা দিতে পারবো না, এই তথ্য আমাদেরকে ইউনুস সরকার দিয়েছে। অথচ 5ই আগস্টের পরে যে 600 লোক মারা গেছে সবাই আওয়ামী লীগের লোক, পুলিশ। এবং যে 800 মারা গেছে এর আগে, এর মধ্যে 300 কবর থেকে ফিরে এসছে। এবং বাকি যারা মারা গেছে এরা সবাই ম্যাটিকুলাস ডিজাইনে স্নাইপারদের হাতে মারা গেছে, আমরা এটা জানি। তো আপনি দেখেন যেভাবে মানুষকে না, সেখানেও ছাত্রলীগ আছে, ওখানেও কিন্তু ছাত্রলীগ আছে। আমরা জানি 16 জুলাই চিটাগাং ফেলে দেওয়া হলো ছাত্রলীগের ছেলেদের। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে, প্রত্যেককে মারা হয়েছে ম্যাটিকুলাসলি ডিজাইন করে, খুন করে। আর কিছুক্ষণ আগেও আমি 1-1.5 ঘন্টা এটা নিয়ে আলোচনা করছিলাম নিজুম ভাইয়ের সাথে, এই ষড়যন্ত্রগুলি নিয়ে। তো মানুষকে, কিছু মানুষকে টাকা দিয়ে, কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু মানুষকে লালসা দিয়ে, কিছু মানুষকে আমেরিকার সাথে লোভ দেখিয়ে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে। এবং মানুষ যখন এখন বুঝতে পারছে যে দেশের অর্থনীতি খারাপ, দেশকে গোলামির চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেই দেশে জননেত্রী শেখ হাসিনা মানুষের কাছ থেকে ভিক্ষা করে 33,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়ে বাংলাদেশের 28টি জেলাকে ঢাকার সাথে উনি সংযোগ ঘটিয়েছেন, সেই দেশে কি করে 35,000 কোটি টাকা দিয়ে বিমান কেনে এবং পরের দিন, একদিন পরেই 10,000 কোটি টাকা বেড়ে 45,000 কোটি টাকা হয়ে যায়? এগুলি কি মানুষ বোঝে না? যেই দেশে 2 বছরে জননেত্রী শেখ হাসিনা 24-25-এ 40,000 কোটি টাকা বাজেট রেখেছিলেন স্বাস্থ্য খাতে, এবং সেটা উনি 1 টাকা খরচ করতে পারেন নাই, কারণ আগস্টের 5 তারিখে ওনাকে উৎখাত করা হয়। এই বছরের 40,000 কোটি টাকা এবং 25-26 অর্থ বছরে 41,000 কোটি টাকা, টোটাল 81,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে বাটপার ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা। এবং এই যে এই দীর্ঘ 22 মাস সময়ে হামের টিকা তো দূরের কথা ভাই, আপনি যদি খবর নেন, সাপের ওষুধ কেনা হয় নাই, সাপের কামড়ের, হেপাটাইটিস বি এর ওষুধ কেনা হয় নাই, ভিটামিন এ কেনা হয় নাই,
বাংলাদেশের স্বাস্থ্য খাতকে টোটালি কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষজন তো এখন হামে মরতেছে, আপনি দেখবেন এরপরে মানুষজন প্রতিটা রোগে মানুষ মরবে বাংলাদেশে। তো এই যে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে আমার জ্বালানি নাই, জ্বালানি আনতে আমার আমেরিকান সরকারের অনুমতির জন্য খলিলকে সকাল বিকালে আমেরিকা দৌড়াইতে হচ্ছে। তো এই যে মানুষজন বুঝতে পারতেছে আমি আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শেষ, আমার গার্মেন্টস এর জন্য আমেরিকা থেকে তুলা আনতে হবে, যে তুলাতে পোকা থাকে, সেই পোকার তুলা আমি টেস্ট পর্যন্ত কিনতে পারবো না। আমেরিকার কাছ থেকে ভুট্টা কিনতে হবে, সয়াবিন তেল কিনতে হবে, আলু কিনতে হবে, গম কিনতে হবে, আমেরিকার কাছ থেকে আমার কৃষি পণ্য কিনতে হবে। আজকে পৃথিবীর 27টা দেশে আমি ওষুধ রপ্তানি করি, আমি এই চুক্তির কারণে ওষুধ রপ্তানি করতে পারবো না, কারণ এখন তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমাকে পেটেন্টের জন্য টাকা দিতে হয় না, আমি ওষুধ বানাই এক্সপোর্ট করি। কিন্তু আমেরিকান এই চুক্তি বাস্তবায়িত হওয়ার কারণে আমাকে প্রতিটা পেটেন্টের জন্য টাকা দিতে হবে, এবং পেটেন্টের জন্য টাকা দিয়ে যদি আমি ওষুধ বানায় রপ্তানি করতে হয়, সেই ওষুধ আমি রপ্তানি করতে পারবো না, অন্যান্য দেশের সাথে আমি কম্পিট করতে পারবো না। আজকে আমার দেশের 300 থেকে 100 গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। 4 লক্ষের উপরে গার্মেন্টস কর্মী আজকে আপনার তাদের কর্মহীন, এবং অনেকেই টক শোতে জাতীয় টেলিভিশনে এসে বলছেন যে আসলিয়াতে এখন যৌনকর্মী বেড়ে গেছে, কারণ এই যারা গার্মেন্টসে কাজ করতো তাদের জীবিকা ধারণ করার জন্য তাদের কাছে ইনকাম নাই। আজকে 4 দিনে 4টা ছোট ছোট বাচ্চা মেয়ে আজকে ধর্ষিত হয়, আজকে তাদের গলা কেটে রেখে দেওয়া হয়, কারণ বাংলাদেশে মবের রাজত্ব চলেছে গত 22 মাস। যে যেখানে খুশি যাকে খুশি ধর্ষণ করেছে, পিটিয়ে মেরে ফেলেছে, পুড়িয়ে মেরে ফেলেছে, আপনার যা ইচ্ছা তাই করেছে। এটা দেখেই তো মানুষজন ইন্সপায়ার্ড হয়েছে যে আমরাও তাহলে ধর্ষণ করি, আমরাও তাহলে খুন করি, যেহেতু এখানে বিচার নাই, এটা বিচারহীনতা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আজকে মানুষ যখন পেটে ভাত নাই, মানুষের যখন নিরাপত্তা নাই, শেখ হাসিনা নারীর নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, এই যে একটা জায়গায় উনি নিয়ে গিয়েছিলেন, এমনকি খোদ আওয়ামী লীগের ভেতরে উনি 30% নারী নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন, উনি সংসদে নারী নেতৃত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, পুলিশ, আর্মি, র্যাব প্রত্যেকটা জায়গায় ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ উনি সেনাবাহিনীতে জেনারেল পর্যন্ত বানিয়েছেন নারীদেরকে, পুলিশের এসপি থেকে শুরু করে আপনি যদি দেখেন বাংলাদেশে মনে হয় 32টি জেলায় ডিসি পর্যন্ত হয়েছিল নারীরা। সেই নারীদেরকে আজকে দেখেন, আজকে রাস্তাঘাটে নারীদের কোনো নিরাপত্তা নাই। বাচ্চা মেয়ে 4 বছর বয়স থেকে শুরু করে 9, 10, 11 পর্যন্ত বাচ্চা, আজকেও মনে হয় একটা বাচ্চা তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে। তো এই যে একটা, আপনি বলতে পারেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না ভাই। এই যে নিরাপত্তাহীনতা, আইনের যে একটা শৃঙ্খলতা নাই, দেশের মানুষের যেখানে খুশি যাকে খুশি পিটিয়ে মেরে ফেলতে পারছে, এবং এটার যে বিচার হচ্ছে না, সেনাবাহিনীর নাকের ডগা দিয়ে এগুলো ঘটছে। আজকে ওয়াকার মিয়া 5 আগস্ট 2024 উনি টেলিভিশনে বলেছিলেন বাংলাদেশের সবার দায়িত্ব আমি নিলাম, সেনাবাহিনী নিল। অথচ এই যে গত 22 মাস, গত 23 মাস সারা বাংলাদেশে যে ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, ওনাকে তো দেখিনি কোনোদিন একটা সামান্য একদম। কিন্তু এই নাসির পাটোয়ারির উপরে এই রুশ কেন গেল? এইটাই তো ভাই, এই যে গণপ্রতারণা হয়েছে, মানুষজন যে প্রতারিত ফিল করছে, যে এই যে বাটপার ছেলেগুলা মানুষকে স্বপ্ন দেখিয়েছে দ্বিতীয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরা ফেসিস্টবিহীন বাংলাদেশ করব, আমরা দেশকে উন্নয়ন করে হ্যান্ড করে ফেলবো, 7 সিস্টার দখল করে ফেলবো, 7 সিস্টার হ্যান্ড করে ফেলবো। সেদিনও ওই নাসির পাটোয়ারি মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে বলেছে বাংলাদেশ ভারতের যুদ্ধ হলে বাংলাদেশই জিতবে। আমি জিজ্ঞেস করছি এক লোক, সে কোথায় থেকে পায় এই গাঁজা, কারণ এই ধরনের গাঁজা তো সব জায়গায় বিক্রি হয় না। তো যাই হোক, এই কারণে নাসিরের উপর এখন আক্রমণ হচ্ছে। সেই যে গাঁজা খেয়ে কথাবার্তা বলে, তাকে ডারবি নাসির বলে লোকজন। তো এই ধরনের ফালতু ছেলে পেলে বাংলাদেশের রাজনীতিতে সামনে চলে আসছে, অথচ এদের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা নাই। তো মানুষ এখন প্রতারিত ফিল করে এদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া খুব মানে কোথায় নিয়ে গেলেন আপনি? ইউনিয়ন চা খেতে ডাকে, ইউনিয়ন লেভেলের একটা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা এদের নাই। আমি আরো নষ্ট বকে যাওয়া নষ্ট ছেলে সব একদম, যেটা